আমার বয়স ছিল 5 থেকে 6 বছর। ওই বয়সে বিবাহ হয়েছিল। তারপর হই হুল্লোড় চ্যাঁচে প্যাপ্যা চেঁচামেচির দুনিয়া থেকে আমি এসেছি এক পরম শান্তির খোঁজে, শান্ত স্নিগ্ধ ঐতিহাসিক কামারপুকুর আর জয়রামবাটি ঘুরতে। ওই যে দেখছো স্টেশন, ওটা জয়রামবাটি স্টেশন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো আর লাল বোতামটা কিন্তু ঠুকে দিও। প্রথমেই চলে এসেছি কামারপুকুর ঘুরতে। কামারপুকুর ঘুরে তারপর জয়রামবাটি ঘুরবো। আগে কামারপুকুর ঘুরতে আসার একটা কারণ ছিল, যাই হোক কারণটা সাকসেস হলো না কোনো রকমভাবে। তো আমরা চলে গেলাম প্রথমে একটা টোটো বুক করতে। টোটো দাদাকে বললাম যে এখানের ঐতিহ্যমণ্ডিত স্থানগুলো প্রথমে দেখান। টোটো দাদা প্রথমেই নিয়ে চলে গেল আমাদের রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে। বললো এটা এখানের ঐতিহ্যমণ্ডিত স্থান। আমি বললাম সে না হয় বুঝলাম দাদা, কিন্তু যার জীবনী নিয়ে এই স্থানগুলো বিখ্যাত সেই সব স্থানগুলো তো আমাদের আগে দেখান। তা বলতেই দাদা আমাদের নিয়ে চলে গেল প্রথমেই চিরু শাখারির বাড়ি। এই বাড়ির সকল সদস্যদের অভিশাপ লেগেছিল। এই বংশের সবাই মারা গেছে, এই বংশ এখন নির্বংশ হয়ে গেছে। তাই এখন এটা রামকৃষ্ণ মঠ গেস্ট হাউস হিসেবে ব্যবহার করে। আর এর কিছুটা অংশে মহারাজরা এখানে বিনা পয়সায় গরিব বাচ্চাদের পড়াশোনা করান। আর এই হলো বিখ্যাত সেই কামারপুকুর, যেখানে কামাররা লোহা ডুবিয়ে রাখতো। আর এখন তো দেখতেই পাচ্ছ নোংরা ডুবে রয়েছে। আর এটাই সেই শিব মন্দির, যে শিব মন্দিরে ঠাকুরের মা 3 দিন বসে ধর্ণা দিয়েছিলেন। কারণ একটা সময় ছিল যখন ঠাকুরকে সবাই পাগল পাগল বলতো। তাই ঠাকুরের কামার পুকুরে স্নান করেই 3 দিন এই শিব মন্দিরে বসে ধর্ণা দিয়েছিলেন, এবং যাতে তার ছেলে ঠিক হয়ে যায়। তারপর আমরা একের পর এক মন্দির ঘুরে গেলাম। আমরা গিয়েছিলাম বাইকে, কিন্তু আমরা ওখানে গিয়ে একটা টোটো বুক করে নিয়েছিলাম। টোটো আমাদের ভাড়া নিল 100 টাকা। এরপর আপনারা বাসে যান, ট্রেনে যান, নিজেরা গাড়ি ভাড়া করে যান, আমি বলবো আপনারা গিয়েই একটা টোটো বুক করে নেবেন। ফলে আপনারা জায়গাগুলো নিজেরা গিয়ে দেখতেও পারেন, কিন্তু এই যে বিবরণীগুলো দিচ্ছে টোটোর দাদা, এইগুলো ওখানে লোকাল মানুষই সব থেকে ভালো দিতে পারবে। তাই আপনারা যদি নিজেরা গিয়ে পর ঘুরতে থাকেন তাহলে কিন্তু ওইগুলো শুনতে পারবেন না, আর ওগুলো শুনতে না পারলে জায়গাটার সম্বন্ধে খুব একটা ভালো লাগবে না। আর আমি এভাবে ভাগ করতে চাই না, কিন্তু তাও বলতে হচ্ছে যে বিশেষ করে বয়স্কদের জন্য, যারা এখনও জয়রামবাটি কামারপুকুর দেখেননি, তারা প্লিজ একবার হলেও আসবেন, এসে এই জায়গাটা দেখে যাবেন। এই যে শোনার অনুভূতিটা, মনে হবে যেন আমরা স্বয়ং ঠাকুরকেই এখানে বসে বসে দর্শন করছি, এরকম একটা ফিল এখানের মধ্যে আছে। আর এই মন্দিরের নিচেই রয়েছে আরেকটা ঘর। আগেকার দিনেও যখন বর্গিরা সমস্ত কিছু নিয়ে চলে যেত, তখন সোনা দানা সব ওই নিচের ঘরে রাখা থাকত। এখানে ঠাকুরের মা, বাবা, দাদা, দিদি সকলেরই মূর্তি তৈরি করে রাখা রয়েছে। আর ঠাকুরের বয়স তখন 25 থেকে 26 বছর, আর মা শারদার বয়স ছিল 5 বছর। তখনকার দিনে বিবাহের এমনই প্রথা ছিল। একদিন মা শারদা ঘুমন্ত অবস্থায় তার গায়ের থেকে সমস্ত গহনা খুলে নিয়ে চলে গিয়েছিল বর্গিরা। তখন মা শারদা খুব কান্নাকাটি করেছিলেন। ঠাকুর কাজ করে 2টো বালা করিয়ে দেয়। সেই বালা শারদা বালা নামে হাওড়ার বেলুড় মঠে সংরক্ষিত করে এখনও রাখা আছে। আর এটাই ছিল ঠাকুরের পাঠশালা। তিনি ছোটবেলায় এখানেই পড়াশোনা শিখেছেন। যোগ বিয়োগ তার এখান থেকেই শেখা। তিনি যোগ করতে ভালোবাসতেন, কারণ যোগের মধ্যে তিনি মেলবন্ধন পেতেন। আর বিয়োগ করার কথা শুনলে ছুটে পালাতেন, কারণ বিয়োগ মানেই তো বাদ দেওয়া, বিভেদ, বিচ্ছেদ, এগুলো তার পছন্দের ছিল না। এই বাড়িটা আমরা দূর থেকেই দেখেছি, কারণ এই বাড়িটা বন্ধই ছিল। আর এই বাড়িটা ছিল তখনকার দিনে মেয়েদের জন্য জেল, কারণ এখান থেকে বেরোতে দিত না। এই বাড়ির যে মালিক ছিল দুর্গাদাস পাইন, তার কথায় কোনো পুরুষ এখানে প্রবেশ করতো না, এবং কোনো মেয়ে এখান থেকে বাইরে বেরোতে পারতো না। তাদের বাড়ির মেয়েদের বাইরে বেরোনো অ্যালাউ ছিল না তখনকার দিনে। আর ওই লোকটার এটাই ছিল তার অহংকার, যে সে কাউকে বাড়ি থেকে বেরোতে দেয় না। এই অহংকারটা ভাঙার জন্যই ঠাকুর একদিন শাড়ি, শাখা, সিঁদুর সব পরে প্রবেশ করে তাদের সাথে খেলাধুলো করে আসে। আর তারপর যখন ঠাকুরের দাদা তাকে খুঁজতে আসে, তখন সে ভেতর থেকে সাড়া দেয় আর শাড়ি গয়না সব খুলে বাইরে বেরিয়ে আসে। আর লোকটার অহংকার তখন ভেঙে যায়। এইভাবে এখানের প্রতিটি গলিতে ঠাকুরের পবিত্র সংস্কারের ছোঁয়া লেগে আছে। জাতিভেদ প্রথা এবং পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামোকে তিনি গুরুত্ব দেননি, বরং মানুষের আধ্যাত্মিকতাকেই বড় করে দেখেছিলেন তিনি।
আমাদের কামারপুকুর পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল। ভেবেছিলাম রামকৃষ্ণ মঠেই পবিত্র ভোগ প্রসাদ দিয়েই লাঞ্চটা সারবো, আর তার জন্যই আমরা কামারপুকুর আগে গিয়েছিলাম, কিন্তু তা হলো না বলেই চলে গেলাম ঠাকুরের বাবার যে আদি বাড়ি ছিল সেখানে। এখানে 60 টাকার টিকিট দিয়ে লাঞ্চ করলাম। তারপর আবার এসে গেলাম রামকৃষ্ণ মঠে, আর আমরা যখন এলাম তখন গেট খুললো। এখানে মেন টাইমিংটা মেনটেন করা খুব জরুরি, কারণ রামকৃষ্ণ মঠে ঢুকে দেখতে গেলে এখানে যে টাইম রয়েছে সেই টাইম মতোই এখানে আসতে হবে, ঢুকতে হবে। তাছাড়া এখানে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার জায়গা রয়েছে, তো বসে অপেক্ষা আর এখানের ভেতরে ফোন নিয়ে প্রবেশ নিষেধ, ফলে ভেতরের কোনো ভিডিও করতে পারিনি। যা ভিডিও সেটা বাইরের থেকেই। আর ভেতরের পরিবেশটাও এত সুন্দর আর এত শান্ত, মনে হচ্ছে যেন ওখানেই বসে থাকি। ফোন টোন তো দূরের কথা, ফোন হাত দিতেই মন যাবে না ভেতরে ঢোকার পরে। তারপর ফাইনালি চলে গেলাম এখানে মিষ্টির দোকানে, যেটা ফেমাস সব থেকে বেশি সেটা হলো সাদা বোঁদে। সেটা নিয়ে পরে আবার চলে গেলাম জয়রামবাটির উদ্দেশ্যে। কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব খুব একটা বেশি কিন্তু ছিল না, ওই মোটামুটি 7 কিমির মতো হবে। তবে আমাদেরকে যে টোটো ঘুরিয়েছিল কামারপুকুর, সে কিন্তু জয়রামবাটি আসেনি। এখানেও নির্দিষ্ট কিছু সময়সূচি রয়েছে, যে সময় এখানে ঢুকতে হবে, যে সময় এখানে গেট খোলা হয়। আর এর ভেতরেও ফোন নিয়ে ঢোকা নিষেধ ছিল, তাই জন্য ভেতরের কোনো ভিডিও করতে পারিনি, যা দেখানোর বাইরে থেকেই দেখিয়েছি। সারদা মায়ের মন্দিরের বাইরে কিছু কেনাকাটা করার দোকানও ছিল। এখান থেকে আমি একজোড়া চুড়ি কিনলাম, এগুলোর দাম নিল 30 টাকা। তোমরা অবশ্যই জানিও চুড়িগুলো কেমন। আর এর বাইরে রয়েছে কয়েকটা লজ, রেস্টুরেন্ট। লজগুলোতে বাইরে থেকে যারা আসবেন তারা সেই দিনটা এখানে থাকতেও পারবেন, লজের ব্যবস্থা রয়েছে। জয়রামবাটি কামারপুকুরের এই একদিনের ঘোরা আপনাদের আধ্যাত্মিকতার একটা খুব ভালো অনুভূতি দেবে। আশা করি আপনাদের খুব ভালো লাগলো ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।